দীনেশ রায় চলে যাবার পর থেকে ওরা অনেক বদলে গেছেন যেন। ভদ্রেশ্বর রেল স্টেশন প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছের নিচের গোল সিমেন্টের আসনে 8 জন প্রৌঢ় অভ্যাস বসে শেষ বিকেলে বসেন। কথাবার্তাও হয়, তবে ছন্দ ভাঙা, সুর তাল কিছু যেন একটা হারিয়ে গেছে। পাশের টি স্টলের বিশুও সেটা অনুভব করে। এই তো গত সপ্তাহেই বিশুর হাতে একটা লেফাফা দিয়ে গিয়েছিল না একজন তরুণ? ভুবনবাবু নিয়ে গেলেন। দীনেশ রায় থাকলে পরের বিকেলে ওই প্রসঙ্গ উঠতই। আজ বিশুই চা বিস্কুটের রেকাবি রাখতে গিয়ে হঠাৎ বলে ফেলল, আমার কাছে সেদিন আপনাদের দিতে বলে গেল সেই যে চিঠির বড় খামটা। অনুপ গুহ বললেন, কোন চিঠি বিশু? ও হ্যাঁ, মোটা খামে প্রতিমা আইচের পাঠানো তাঁরই লেখা মিছিলে 98 বইটার কথা তো টেলিফোনে ভুবনবাবু আমাদের জানিয়েছিলেন। হাত ঘুরে ঘুরে পড়াও হয়ে গেল কজনের। খুব সুন্দর লেখা। তা চিঠির কথাই যখন উঠল, আচ্ছা ভুবনবাবু, ডাকে শেষ চিঠি কবে পেয়েছেন? এক রিইস্যুড পাসপোর্ট, ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া ছাড়া আমি না মনে করতে পারছি না। পার্থ বসু তড়াক করে দাঁড়িয়ে পড়লেন। ওর পেটেন্ট মুদ্রাদোষ দিয়ে বললেন, ভয়ঙ্কর টপিক, ইউরেকা, আজ তবে এই চিঠি নিয়েই হয়ে যাক। সত্যি চিঠি হারিয়েই গেল যেন। স্কুলেও বলতে গেলে কোনো চিঠি আসে না, সব হোয়াটসঅ্যাপ ইমেল মেসেজে। বললেন, নতুন সদস্য সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত গিরি। চায়ের শেষ চুমুক সেরে অ্যালুমিনিয়ামের রেকাবিতে কাপটা নামিয়ে ছোট্ট তবে দীর্ঘ নিঃশ্বাস ভুবনবাবুর। ধীরে বললেন, চিঠিও তো এক শিল্পকর্ম, কালি কলম দিয়ে কাগজে আঁকা প্রাণবন্ত আলেখ্য। তা সময়টা কেমন দ্রুত বদলে গেল না? চিঠির চলই নেই আর, অথচ 1.5 পাতার পোস্টকার্ড, নীল রঙা 3 পাতা এনভেলপ, বিচিত্র কত ডাকটিকিট, অশোক স্তম্ভ এমবস করা ধূসর সাদা খামে কত আনন্দ, দুঃখ, আবেগ, অনুভূতির ছোঁয়া সাজানো থাকতো যে। স্বভাব স্মৃতিতে ডুব মৃদু হাসির রেখা ফুটল যেন ভুবনবাবুর মুখে। আমার চিঠি লেখার হাতে খড়ি কবে জানেন? বাবা আমার স্বজনদের কাছে লেখা চিঠির একেবারে শেষ অংশে গোটা গোটা আঁকা বাঁকা অক্ষরে পূজনীয়, পূজনীয়া, দাদু, ঠাকুরমা, মামা, মাসি, কাকি, পিসি, দাদা, দিদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, মন দিয়ে পড়াশোনা করছি, ছবি আঁকতে শিখেছি, খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, কবে আসবে, প্রণত, এইসব দিয়ে। আর কারো চিঠি এলে আমাকে কি লিখেছে, আমাকে কি লিখেছে বলে অস্থির করা। আপনাদেরও নিশ্চয়ই তাই। সে এক সময় গেছে বটে। অনুপ গুহ ভুবনবাবু কিছু বলতে যাচ্ছেন দেখে আর কিছু না বলে থামলেন। ডাক পিয়ন কাকুদের সঙ্গেও গভীর আত্মীয়তার বন্ধন ছিল তখন। এক সন্ধে আমি বাবার কাছে স্লেট বই নিয়ে ক্লাস 2। মা রান্না করছেন। সামনের জানালার বাইরেই একটা বেশ ঝাঁকড়া ডালিম গাছ ছিল। হঠাৎ মার চিৎকার, বাবাকে ডাকছেন আর বলছেন ডালিম গাছটার মধ্যে নাকি তীব্র চোখ ধাঁধানো আলো। আমরা গেলাম। কোথায় কি? মা থরথর করে কাঁপছেন। পরের দিনের দুপুর, খেতে বসেছি। পিয়ন কাকুর ক্রিং ক্রিং। অন্যদিন চিঠি দিয়েই চলে যান। সিঁড়িতে বসলেন। হাঁপিয়ে গেছি, আপনারা খেয়ে নিন। হাত মুখ ধুয়ে এমার্জেন্সি টেলিগ্রাম ছিঁড়তেই কয়েকটা মাত্র অক্ষর, দিদিমাকে হারিয়ে দাদুর দীর্ঘশ্বাস। সেই সন্ধেবেলায়, ঠিক ওই সময়টাতেই। ব্যাখ্যার বাইরে, সে যাই হোক, টেলিগ্রামে কি না কি খবর আছে, পাছে খাওয়াটাই বন্ধ হয় চিন্তা করে কাজ ফেলে বসে থাকলেন। ভাবা যায়। সবার ভালো মন্দের খবর রাখতেন, না পারলে তাদের হয়ে চিঠি লিখে দিতেন, উত্তর এলে পড়ে শোনাতেন। সে এক সময় গেছে। পিয়ন কাকুদের সেই সাইকেল বেল আর বাজে না। তখন তো মোবাইল, সোশ্যাল সাইট, ইন্টারনেট ছিল না, চিঠি ভরসা। পার্থ বসুর কথায় ভুবনবাবু বললেন,
16 আনা ঠিক কথা বলেছেন। টেলিফোন কটা ছিল, গ্রাম মফস্বল দূর, শহরও। আর দূরের কাউকে যোগাযোগ করতে ট্রাঙ্ক কল করতে হতো। লাইটনিং কলে ট্রাঙ্ক কলের 8 গুণ চার্জ পড়তো। তা করেও বেশিরভাগ সময়ে দিনের শেষে এক্সচেঞ্জ থেকে শোনানো হতো লাইন পাওয়া যায়নি। মনে পড়ে? অনুগ্রহ বললেন, খুব। অফিসের কাজে কি যে অসুবিধা হতো তখন। এখন দুটো শব্দ, ছবি, পোস্ট, এটা ওটা দিয়ে শুভেচ্ছা বিনিময়ের চল। আর তখন বিজয়া নববর্ষে ডজন ডজন পোস্টকার্ড, এনভেলপ আনা হতো। লিস্ট বানিয়ে ঠিকানা লিখে তারপর চিঠি লেখা, পোস্ট করা, আর উত্তর আসতেই হুড়োহুড়ি পড়ে যাওয়া, কার কার চিঠি কে আগে পড়বে। আর একটা কথা মনে আছে, সেই যে বিয়ারিং চিঠি। উপযুক্ত ডাক টিকিট না লাগানো চিঠিও এসে পৌঁছতো। বকেয়া টিকিটের দামের দ্বিগুণ পয়সা দিয়ে নিতে হতো। আজকের প্রজন্মের অনেকেই এসব শোনেইনি হয়তো। ভুবনবাবু থামতে পার্থ বসু বললেন, আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে। আপনাদেরও নিজেদের বা বন্ধুদের নিশ্চয়ই আছে, বলি। নিশ্চয়ই নিশ্চয়ই বলে উঠলেন সবাই। আমাকে তো বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রথমে, অমতে বিয়ে করার জন্যে। ও থাকতো পাশের পাড়ায়, তখন ক্লাস 10। আমার ক্লাসমেটের বোন 11 হায়ার সেকেন্ডারি সেবার শেষ পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করছি। এমন একদিন ওদের বাড়ির উঠোনে পা দিতেই একটা গোল মোচড়ানো কাগজের দলা গায়ে পড়ল। বন্ধুর বোনকে ছুটে যেতে দেখে সেটা ভয়ে ভয়েই পাঞ্জাবির পকেটে ভরে বাড়ি ফিরে খুললাম। ওমা, এ কি! বিকেল 5টায় টাউন হলের পিছনে দেখা করার অনুরোধ। আনন্দ যেমন বুক দূর দূরও সমান তালে। গেলাম। সেই যে কথা বলা শুরু হলো, তারপর কলেজ, ইউনিভার্সিটি, শেষে ম্যারেজ রেজিস্ট্রারের মুখোমুখি। মাঝখানে ওর দাদা, কখনো বান্ধবীর হাত দিয়ে বইয়ের মধ্যে নোট বিনিময়ের ছুতোয় পাতার ভাঁজে কতভাবে যে লেখা দেওয়া নেওয়া হতো তা বলার না। কি ভালো যে লাগতো পড়তে, উত্তর দিতে, স্বপ্ন দেখতে। এখন সেলফোনে কথা চলছে, হঠাৎ করে আঙুলের চাপে মেসেজ যাচ্ছে আসছে, ভিডিও কলে দেখাশোনা দুটোই। তবু তখনকার সামাজিক কড়াকড়ির মধ্যে এই গোপন প্রেমপত্রে যে কি গভীর সুখ লুকোনো থাকতো। এখনকার ছেলেমেয়েরা এসব জানবে পুরনো সিনেমা, গল্প, উপন্যাসে। আমার এক বন্ধু ছিল স্বর্ণেন্দু। একটু থেমে আবার শুরু করলেন ভুবনবাবু। গরিব বললে কম বলা হয় এমন ঘরের, অকাল বিধবা মা, ছোট ছোট ভাই বোন, ভাঙা টালির চাল আর অনেক ঋণ। সম্বল নাম পত্তন না হওয়া 2.5 কাঠা পাট্টা জমি। শাক পাতা খেয়ে না খেয়ে দিন কাটে। ঘুরে ঘুরে টিউশনি করে বেড়ায় সকাল সন্ধে। মাইনে না হয় মকুব হয়, কি করে যে এর ভিতর বইপত্র ছাড়া হায়ার সেকেন্ডারি উতরে কলেজের দরজায় পৌঁছলো তা আলোচনা করত সবাই। বাইরের কেউ জানে না পরীক্ষার ফি দিতে ঘরের শেষ সম্বল পিতলের কলসিটা বিক্রি করতে হয়েছিল। কলেজের পরীক্ষার ফি জুটেছিল বাবার এক প্রতিবেশী মুদি বন্ধুর আংটি বন্ধকে। বছর 3 পরে স্বর্ণেন্দুই তা ছাড়িয়ে আনে। ওর এক প্রাইমারি স্কুলের সহপাঠীর যোগাযোগে সম্পন্ন বাড়ির সাথীও পড়তো ওর কাছে 8-9 থেকে। মানসিক সম্পর্ক গড়ে ওঠে, কথা বিনিময় হতো সবুজ এক ছোট্ট নোটবুকে। ওর মাও সাথীকে খুব পছন্দ করতেন। নিজের তখন পার্ট 1 চলছে। কলেজ ছাড়বার সঙ্গে সঙ্গেই মাসাষ্টেক আগে দেওয়া পিএসসি পরীক্ষার ফলে শুরু কলকাতার চাকরি জীবন। এখনকার মতো অনিয়মিত পরীক্ষা, খুল্লা ঘুষ, কোর্ট কাছারি, রাজপথে মিছিল, লাঠিচার্জ, মাসের পর মাস, বছরের পর বছর জুড়ে অনর্থ অবস্থান, অনশন, এসব তখন কেউ ভাবতেও পারত না। ইউনিভার্সিটির মর্নিং ক্লাসে ভর্তি হওয়ার জন্যে ভোর রাতে বের হতে হতো, আর ফিরতে ভিড় ঠাসা ট্রেনের নিত্য গোলমাল। 2 মাস রবিবার করে কয়েকজনকে পড়া দেখিয়ে টিউশনির পাঠ পুরোপুরি চুকল। বাড়ির মেরামত কাজ চলছে, ভাই বোনদের স্কুলের ক্লাস উঁচু হচ্ছে, অনেক প্রয়োজন। নিজেকে দেখার আর সুযোগ কোথায়? চাকরি বদল হলো, আরো বড় চাকরির পরীক্ষার 2য় ধাপে উঠল সময় অভাবেও। হেঁটে হেঁটে আলিপুর ন্যাশনাল লাইব্রেরি, রাইটার্স বিল্ডিং এর লাইব্রেরিতে বইপত্র ঘেঁটে নোট বানাতো।
শনিবার সন্ধেবেলায় আর রবিবার বিকেলে যে দিন অল্প সময় পেত, কলেজ বন্ধু অনিরুদ্ধদের আড্ডা ছুঁয়ে সাথীদের বাড়ি খুব অসুবিধা না হলে ঘুরে আসতো একবার করে। স্বপ্নের ওয়েসিস ওর জীবনের। সবুজ নোটবুকে অক্ষর বাড়ছে, ওদিকে নিজের খাওয়া তো ঠিকমতো হয়ই না, খুব দুর্বল হয়ে পড়ছে। LMF বিশেষজ্ঞ ডাক্তার দেখেন, ওষুধ দেন, কমে, আবার ফিরে আসে। ওর যাতায়াত পরিশ্রমের তো খামতি নেই। এই করতে করতে একদিন এক্সরে হলো। ওর বাবার এক বন্ধু পার্টির হোল টাইমার, তাঁর চেষ্টায় প্রমোদ দাশগুপ্তের শেষ পিকিং যাত্রার ডাক্তার সঙ্গী কবি সুকান্ত ভট্টাচার্যের নিকটাত্মীয় বিনয় ভট্টাচার্যের মৌলালী চেম্বারে নিয়ে গেলেন। দেখে শুনে আরও কিছু পরীক্ষা হলো। লিখলেন লিম্ফ নোড কচেস, সংক্রামক নয়, 6 মাস, প্রথমে 2 বেলা, পরে একবার ইঞ্জেকশন। দুশ্চিন্তা বাড়বে ভেবে বাড়িতে কাউকে, এমনকি মাকেও কিছু বলেনি। খুব সাবধানে সবার থেকে দূরে দূরে থাকবার চেষ্টা করে যেত। অফিসে যাবার এবং ফেরার পথে মাঝখানে ট্রেন থেকে নেমে এক ডিসপেন্সারিতে সূঁচ ফুটিয়ে আসত। এর মধ্যে সাথীর বিয়ের সম্বন্ধ আসছে, দিশাহারা অবস্থা। একদিন রাতে বাড়ি ফিরতেই ওকে ডেকে নিয়ে গেল ধমক ধামক। এত সাহস, চাল চুলো নেই, ভাঙাচোরা ঘর, কাঁড়ি খাওয়ার মুখ, সামান্য চাকরি, আমার মেয়ের সঙ্গে ভাব জমানো, খাওয়াবে কি, পরাবে কি, আমাদের অবস্থা আর তোমাদের ওসব ভুলে যাও, ত্রিসীমানায় মুখ না দেখি যেন। সাথী অজরে কাঁদছে আর মায়ের কথায় বিয়েতে নারাজ বলছে। তাকেও চূড়ান্ত তিরস্কার করছেন ওর মা। দিদি পাশে নিশ্চুপ। স্বর্ণেন্দু তাৎক্ষণিক ভাবল, সত্যিই তো ওর বাড়িতে সাথীকে তার নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্য না, পারবে না হয়তো। আর সবচেয়ে বড়, যে রোগে ও আক্রান্ত পুরোপুরি সুস্থ যদি না হয় তখন? তার চেয়ে অভিভাবকদের পছন্দে পুরনো কথা ভুলে সুখী হবে হয়তো। 7-5 ভেবে কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান সাথীকে রেখে ভিজে চোখে সিঁড়ি বেয়ে নামল। বুক ভেঙে যাচ্ছে ওর। সাথীর দিদি ছুটে এসে ওকে ডাকলেন, পিছন ফিরল না। এরপরও সাথী বারবার লুকিয়ে স্বর্ণেন্দুর মার কাছে গেছে, দুজনে কান্নাকাটি করেছে। স্বর্ণেন্দু পরে জেনেছে। আর স্বর্ণেন্দুর কষ্ট, চিকিৎসার কথা না জানাই রয়ে গেল। সেই সারা রাত ঘুম নেই, বারবার পড়ল। সবুজ নোটবুকের পাতা টুকরো টুকরো হলো বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা তুলে। বুঝেছি, আমার ছিল কাগজ চিঠি আর স্বর্ণেন্দুর নোটবুক চিঠি, তাই তো? ঠিক ধরেছেন, পার্থ বসুর দিকে তাকিয়ে বললেন ভুবনবাবু। স্বর্ণেন্দুর বাবা অল্প বয়সে চলে যান, শিক্ষক ছিলেন। মারণ রোগে কণ্ঠস্বর প্রায় হারাবার পর চাকরি ছেড়ে অন্য কিছু করার চেষ্টাও বিফল হলো। সন্তানদের মানুষ করে তোলার স্বপ্ন ধ্বংস। রোগে শয্যাশায়ী হয়ে বুক চাপড়াতেন দিনের পর দিন। বাবাকে খুব ভয় করত ওর। বাবার ছোটবেলা, ম্যাট্রিক শেষ হতে না হতে উদ্বাস্তু হয়ে এসে শ্যাওলার মতো ঘুরে থিতু হতে কষ্টকালের কথা কিছুই জানা হয়নি। স্বর্ণেন্দুর কেমন হতো মনের মধ্যে, হঠাৎ হঠাৎ করে রেগে যেত, গোঁ ধরত, কেন নিজেই বুঝত না। ওর বাবার লেখা একখানা মাত্র চিঠি ওর একান্ত সম্পদ, আক্ষেপ ভরা, তিরস্কার যদিও। ওর 16 বছর জন্মদিনে এক অসহায় পিতার আর্তনাদ। কোনো আয়োজন করতে পারেননি, কি কারণে ওর ঠিক মনে পড়ে না। দিনলিপি লিখত ক্লাস 6 থেকে। হলুদ খাতা খুলে পড়বে ভেবেও সেই সব কষ্টের কাহিনী পড়ার মতো মনের জোর আর পায়নি। সামান্য যা এনেছিলেন বাবা, রান্না করেছিলেন মা, হঠাৎ কি রাগে না খেয়ে উঠে পড়েছিল সে। সেই ঘটনায় আহত হতভাগ্য বাবার কান্না চিঠির ছত্রে ছত্রে। চোখের জলে ভিজে ভিজে কিছু অক্ষর অস্পষ্ট হয়ে গেছে ওর, যদিও মুখস্থ। এও এক চিঠি। মা চলে যাবার কয়েকদিন আগে দেখাবে বলে বের করে নিয়ে গেল। ও বলেছিল, কিন্তু শারীরিক যন্ত্রণায় তিনি তখন তা বুঝতে পারেননি। কষ্ট পেলে খোলে। আমি অনেকভাবে অনেক দিকে পরাজিত। আমার মনের তারে একটু আঘাত লাগলে কি সুর বাজে, নিভৃতে কত অশ্রু ঝরে পড়ে, তোমাকে বোঝাতে পারবো না। অভিমান বসে
বা ভাব প্রবণতার জন্যে যে কাজ তুমি আজ করেছো তোমার কাছ থেকে এমন যে কোনোদিন হতে পারে আমি ভাবতেও পারিনি। তুমি যে দ্রব্য আজ খেলে না তা কিভাবে আমরা খেলাম একবারও ভেবে দেখেছ কি? তোমাকে খুলে বলতে গেলে অত্যন্ত রেগে গিয়ে লোক হাসাতাম, নয় কেঁদে কেটে অস্থির হতাম, তাই লিখে জানালাম। আমি দুর্বল, বেশি ভাবতে পারি নে, তোমার ধৈর্য গুণ বৃদ্ধি হোক। বাবার কাছে ভুল স্বীকার করার সুযোগ পাইনি ভেবে কাঁদে, কাঁপা হাতে পরম যত্নে ভাঁজ করে আর কোনোদিন কাউকে না দেখানো সে চিঠিটা। পরিবেশ বেশ গম্ভীর দেখে ওদের জন্য দ্বিতীয় দফা স্পেশাল চা বানাতে বসল বিশু। প্রসঙ্গ একটু ঘোরাতে অনুগ্রহ বললেন, আমরা তো বন্ধু বান্ধবকেও কম চিঠি লিখতাম না, উত্তর পেয়ে পড়তে কি ভালো যে লাগতো। একবার হয়েছে কি, বিডস নামে একটা ট্যাবলয়েড বেরোতো মনে পড়ে, ওখানে দেশ বিদেশের পেন ফ্রেন্ড প্রার্থীর নাম ঠিকানা বেরোতো ভিতরের এক হাফ পাতায়। আমার চোখ পড়তে একজন জাপানি ছেলেকে, নামটা এখন মনে আছে, আকিহিকো, তাকে লিখলাম। সে আবার কাউকে দিয়ে লিখিয়ে ইংরাজিতে উত্তর দিল কিছুদিন পরে। এমন 4-5 বার হলো, বেশ ভালো লাগতো। ও বলছে ওর কথা, ওর দেশের কথা, আমি লিখছি আমার। বিদেশের কাগজে লেখায় হাত বুলোতাম, কেমন যেন শিহরণ জাগতো। কিন্তু ডাক মাসুল এত বেশি, শেষে আমি বন্ধ করেছিলাম। বাহ, বেশ তো। আর এখন পত্রমিতালির নামে কি সব বেলেল্লাপনা, খবর পড়ে ভয় হয়। স্বল্প বাক অনন্তগিরির স্বগতোক্তি। আচ্ছা, বেড়াতে গিয়ে সেখান থেকে বাড়ির ঠিকানায় চিঠি লেখেন আপনারা কেউ? আমি বেরোবার সময়ে গোছা গোছা পোস্ট কার্ড নিয়ে যেতাম, সুযোগ পেলেই কলাইন লিখে ডাক বাক্সে ফেলতাম। বাড়ি ফেরার পরে সেগুলো যখন আসতো জমিয়ে রাখতাম, এখনো আছে বেশ কিছু এত বছর পরেও। আর পোস্ট কার্ডে লিখতাম কেন বলুন তো? খোলা চিঠি বলে কারো কৌতূহল হয় না, নইলে কারো খুলে পড়ার উৎসাহ হলে সে চিঠি গন্তব্যে যাবে কিনা অনিশ্চিত হয়ে পড়তে পারত। যা বলেছেন পার্থবাবু, এখন তো ছবি সেলফি পোস্টের যুগ, পোস্টকার্ডের না। তবে আজকাল চিঠি পোস্ট করলেও ডেলিভারি হয় না, শুধু স্পিড পোস্ট, পার্সেল টার্সেল ছাড়া। আমার প্রথম চাকরির সিনিয়র বিপ্লবদার মেয়ে মৌ তখন ছোটই, কি সুন্দর চিঠি লিখত। আমিও যখন যেখানে পোস্টিং সেখানকার গল্প শোনাতাম চিঠির অক্ষরে। অনেক পোস্টকার্ড, এনভেলপ জমে আছে সেসব দিনের। নাড়াচাড়া করতে কি আনন্দ হয় যে। এই তো গত মাসেই আমি নিজে বড় পোস্ট অফিসে লেটার বক্সে ওর ঠিকানায় 2খানা চিঠি ফেলে পরীক্ষা করে বুঝেছি যায়নি, ভুবনবাবু বললেন। ঠকাস করে চায়ের রেকাবি নামলো, হাতে হাতে তুলে দিল বিশু। স্বর্ণেন্দুর আর একটা কথা বলা হয়নি। একদিন ও টিউশনিতে বাড়ির বাইরে, পিয়ন কাকু ওকেই দেবেন রেজিস্ট্রি চিঠিটা। কি চিঠি, কি এমন চিঠি? অন্যের ব্যাপারে সদা কৌতূহলী কিশোরী মুখার্জি হাতে নিয়ে পড়ে বললেন, এ কি, লালবাজারের খাম, সর্বনাশ। নকশালি কাল না হলেও রেশ তো আছে বাবা, কি জানি কি হয়। এ কথা রটে যেতে দেরি হলো না। ওর মা শুনে চিন্তিত হলেন। অন্য কেউ হলে ঠাকুর ডাকতেন, কিন্তু ওর অবিশ্বাসী বাবার প্রভাব যাবে কোথায়। পরদিন 10টায় সাব পোস্ট অফিস খুলতেই চিঠিটা নিয়ে দেখে চাকরির পুলিশ ভেরিফিকেশনের ফর্ম, চিঠি, এইসব। পোস্টমাস্টার পিয়ন কাকু আনন্দে সমস্যারে বলে উঠলেন, মিষ্টি খাওয়াতে হবে কিন্তু, মনে রেখো। আর আজকাল অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত ডাকে আসে না নাকি? অনুগ্রহ বললেন, আমাদের সময়ে করণিক পদে যোগ দিলে প্রথমে চিঠি জমা নেওয়া, ইস্যু করার কাজ শেখানো হতো। এখন তো সব কম্পিউটারে। নিয়োগ আর কটা হয়? ভুবনবাবু মনে পড়ে তখন সেকশনের কোনো কোনো বড়বাবুরা ইয়ার এন্ডিংয়ে নাম্বার জাম্প করতে বলতেন। আগে চিঠির নাম্বার হয়তো 150, বললেন পরেরটা 161 করে দাও, এমনি আর কি। সে আমলে কত চিঠি এলো গেল হিসেব করে নোট ইনিশিয়েট হতো, পোস্ট রিটেনশন, ক্রিয়েশনের প্রপোজাল যেত উপরতলায়। এখন কম্পিউটারের যুগ, কর্মচারী সংখ্যা বৃদ্ধি দূর, পদ বিয়োগ মানে অবলুপ্তির খবর হয় শুনি। একটু নড়ে চড়ে ভুবনবাবু পুরনো দিনে ফিরলেন। আর এক চিঠির কথা বলি। ট্রেনিং পর্ব মিটল কি মিটল না,
নির্দেশ হলো উত্তরবঙ্গে একজনকে প্রশাসনিক কারণে সরানো হয়েছে, অবিলম্বে আমাকে সেখানে জয়েন করতে হবে। বাড়ি ছাড়া সেই প্রথম। স্লিপার কোচের সিটের নিচে নতুন কেনা হোল্ডল। শিয়ালদার তখনকার 8 নম্বর প্ল্যাটফর্ম ছাড়ল দার্জিলিং মেল। ফোনের বালাই নেই। পরদিন পৌঁছেই চিঠি পোস্ট করলাম। দিন 15 পরে একদিনের জরুরি কনফারেন্সে এসেছি কলকাতায়। বাড়িতে রাতে গিয়ে শুনি মার কি গভীর উদ্বেগে কেটেছিল আমার লেখা আসবার মাঝের 5 দিন। তারপর থেকে প্রতিবার বাড়ি থেকে বের হবার সময়েই পরের দিনের তারিখ আর নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছে যাবার খবর লিখে পোস্টকার্ড পকেটে নিতাম এবং মালদা নেমে পাশের ডাকবাক্সে ফেলতাম। 2 দিনের মধ্যে মা পেতেন খবর। তবে আমার খুব দুশ্চিন্তা হতো মালদার পরের অংশের যাত্রাপথে বিপদ আপদ ঘটার সম্ভাবনা নিয়ে। কোনোদিন দুর্ঘটনা ঘটেনি বলে রক্ষা, আর পরে বলবো বলবো বলে এ কথাটা কাউকেই বলা হয়নি কোনোদিন। আজ কথায় কথায় ফাঁস হলো। আমার শোনা অগ্রজ সহকর্মীর কাছে, তখনকার পশ্চিম দিনাজপুর, সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভায় জেলার রাজভারী ক্যাবিনেট মন্ত্রী দক্ষতা ও দুর্ব্যবহারের জন্য সুবিদিত। জেলা শাসক সহ আধিকারিকদের উপস্থিতিতে বিভাগীয় কাজের পর্যালোচনা করছিলেন। হঠাৎ কি কথায় স্বভাবসিদ্ধ কণ্ঠে বলে ওঠেন, সবাই চোর। বালুরঘাটের নিঃশব্দ কনফারেন্স রুমে দাঁড়িয়ে পড়েন এক নবীন অফিসার। আই অবজেক্ট, আমি চোর নই। সবাই হতভম্ব। আগুন খেকো মন্ত্রীর মুখের উপর আপত্তি জানিয়ে কি বিপত্তি যে বাড়ালো। হাত পা ছুঁড়ে চোখ লাল মন্ত্রী মিটিং ছেড়ে বেরিয়ে যেতে যেতে জেলাশাসককে ডাকলেন। কিছুক্ষণ পরে জেলাশাসক এসে সেই নবীন অফিসারকে সন্ধ্যাবেলায় সার্কিট হাউসে দেখা করতে বললেন। পই পই করে বোঝালেন চুপচাপ যা বলেন শুনতে, কোনো প্রতিবাদ করে আর বিপদ না বাড়াতে। সবাই ভাবছেন আজ ওর একদিন। মন্ত্রীর মুখের উপর কথা, সাসপেনশন অবধারিত। নির্দিষ্ট সময়ে অফিসার পৌঁছে দেখেন মন্ত্রী একা বসে আছেন। অনুমতি নিয়ে ঘরে যেতে পাশের সভায় বসতে বললেন তাকে। বসেই একখানা 4 লাইনের হাতে লেখা চিঠি মন্ত্রীর সামনে টি টেবিলে রাখলেন। কি ওটা আমি জানি, ফেরত নিন। দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বললেন, চোর বলতে হোমরা চোমরা কেউ আপত্তিটুকু করল না, শুধু আপনি। আই রেসপেক্ট ইউ ইয়ং ম্যান। এদের মধ্যে দায়িত্ব নিয়ে উত্তরবঙ্গে এসেছেন, সাবধানে নির্ভয়ে কাজ করবেন। অসুবিধা হলে আমি আছি, এটা বলার জন্যই ডেকেছিলাম। কৌতূহলী পার্থ বসুর দিকে তাকিয়ে ভুবনবাবু বললেন, ওটাও একটা পত্র ছিল, পদত্যাগপত্র। দারুণ জমেছে পত্র বৃত্তান্ত, কিন্তু আর বেশিক্ষণ বসা যাবে বলে মনে হচ্ছে না যে। পার্থ বসুর কথায় ভুবনবাবু আকাশের দিকে তাকিয়ে, তাই তো, মেঘ বেশ ঘন হচ্ছে ওই, বলে কি মনে করে হেসে ফেললেন। কৌতূহলী চোখে অনুগ্রহ তাকাতে ভুবনবাবু বললেন, আর এক চিঠির কথা মনে পড়ল। এক দপ্তরের জেলা আধিকারিক, নামটা বলছি নে। আমার মতো একাই থাকতেন, তবে অন্য হাউজিং কোয়ার্টারে। শখের এয়ারগান ছিল। রবিবার করে ভোরে বিল বাজারে যেতেন স্থানীয় কাউকে না কাউকে ধরে। বিকেলে বালিহাঁস জাতীয় পাখি শিকার করে এসে আমাদের কয়েকজনকে ডেকে রান্না করে খাওয়াতেন। আমরা জড়ো হতাম, বিশেষ করে ওর গল্প শুনতে। খুব মজার মজার কথা। স্বপ্ন দেখারও নাকি স্পেশাল দক্ষতা ছিল বলতেন। সেসবও শোনাতেন খুব আগ্রহ করে। আমরা বুঝেও না বোঝার ভান তারপর করতাম। একদিন বলতে বলতে উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেই হঠাৎ থেমে গেলেন। কি হলো প্রশ্নে বললেন, জানেন, স্বপ্নটা ভেঙে গেল। তবে কি, আমারও কায়দা জানা আছে তো, বাকিটা আর একদিন দেখে আপনাদের বলবো। আসুন, রান্না নামিয়ে ফেলেছি। আমরা হাসি চেপে ডাইনিং টেবিলের দিকে এগোলাম। উত্তরবঙ্গ থেকে দক্ষিণে কেউ বদলি হলে বাকিদের একটু আধটু ঈর্ষা যে হতো না তা বলা যাবে না। আর উনি কি করে জানি 1 বছরই ডাইরেক্টরেটে ট্রান্সফার অর্ডার ম্যানেজ করলেন। আমরা ভাবলাম, যা, মাঝে মধ্যে ভুরি ভোজ আর গল্প গাছা গেল যে। দিন মাস যায়, যে যার কাজে ব্যস্ত। হঠাৎ অফিসে ডাকের চিঠিপত্রের মধ্যে পেলাম ওর চিঠি। শুরুটা এরকম, প্রিয় ভুবনবাবু, সেদিন যে হাফ স্বপ্ন কথা বলেছিলাম না,
পরের অংশটা ইচ্ছা শক্তি দিয়ে কাল রাতে দেখে নিয়েছি, শুনুন তবে। তীব্র আলো আকাশ চিরে, কড়াত করে বাজ পড়ল কাছে কোথাও, মোটা মোটা বৃষ্টির ফোঁটাও। কৃষ্ণচূড়া গাছে পাখিগুলোর কিচির মিচির। ওরাও দ্রুত পায়ে সেরের দিকে এগোলেন। 2 নম্বর প্ল্যাটফর্মে একটা ভিড় ট্রেন থামল। যাত্রীদের ঠেলাঠেলির মধ্যে যেতে যেতে পার্থ বসুর উঁচু গলা, চিঠি এলো, হাফ স্বপ্নটা কাল কিন্তু ভুবনবাবু।